ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। ভোট হলেই কেটে যাবে সব সংকট, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। নির্বাচনটা হলে আমাদের শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনার ইঙ্গিত সিইসির। ভোটে অনিয়ম ঠেকাতে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা, দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা সহ ফেরানো হচ্ছে পুরানো সাইবার আইন, অভিযোগ অধিকার কর্মীদের। সবার মতামত নেওয়ার আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের। বিআরটিএ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দ্বন্দ্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অচলাবস্থা, আটকে আছে 4.5 লাখ আবেদন। মার্চের মধ্যে ইস্যু করার ঘোষণা উপদেষ্টার। দেশে প্রথমবারের মতো 5 জনের শরীরে মিলল ব্যাট রিও ভাইরাসের নমুনা। বাহক বাদুড় ছড়াতে পারে খেজুরের কাঁচা রস পানে, সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট দিলেই কেটে যাবে চলমান সংকট। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের বিশ্বাসে চির ধরতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল ঘোষণা করা হয় নতুন কমিটি। মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুত নির্বাচন না দিলে সংকট আরও বাড়তে পারে। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী সংকট সমাধানের মাধ্যম আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ পণ্যেই ভ্যাট বৃদ্ধির কারণে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, সংকটে পড়বে মধ্যবিত্তরাও। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার, মানুষের যে আস্থা, সেই আস্থা তো পাঠ্যপুস্তকে বিএনপি ও জিয়াউর রহমান সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রিজভীর। প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভারতীয় গণমাধ্যম গত 4 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৌহিদ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ।
প্রতিস্থাপন করতে পারি। এই অবস্থায় শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও। প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে। পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা। বিদেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ দিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান সিইসি। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এই এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। উচ্চমূল্যের বাজারে হিমশিম অবস্থার মধ্যে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে নতুন আরোপিত ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে টিসিবি এবং ওএমএস ট্রাকে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম চালুর দাবিও জানায় সংগঠনের নেতারা। সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। এদিকে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সকালে মোহাম্মদপুরে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। যেসব রাজনৈতিক দল চাঁদাবাজির সঙ্গে যুক্ত তা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে বলেও জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত, কেউ দেশ নিয়ে চিন্তা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় ময়মনসিংহের টাউন হলে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। আগামীর বাংলাদেশে
আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। ঘুম থেকে উঠে ব্যবহার করা টয়লেট টিস্যু থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার ম্যাট্রেসের ওপর ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। বাদ যায়নি তাজা ফল থেকে মিষ্টি। নিত্যপণ্যের ওপর ভ্যাট ও আমদানি শুল্ক বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতা বিক্রেতারা। আপেল, নাশপাতির মতো বিদেশি ফল এখন নগর জীবনের নিত্য পুষ্টির উৎস, অথচ তাতেই হাত পড়েছে সরকারের। বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়াতে এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। শুকনো ফল আমদানিতে করা হয়েছে 30% থেকে 45%। ফলের দাম যদি আরো বাড়ে তাহলে মানুষ ফল কিভাবে খাবে? শুল্ক বাড়াক, ট্যাক্স বাড়াক, তবে বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে। পুষ্টি কমিয়ে হালকা নাস্তার উপর জোর দেওয়ারও সুযোগ নেই, কারণ মেশিনে তৈরি বিস্কিটের উপর ভ্যাট 5% থেকে বেড়ে হয়েছে 15%। অন্যদিকে বাড়বে রান্না খরচও। এলপি গ্যাসের ভ্যাট 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। এছাড়াও বাড়বে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের দাম। বাড়ি রাঙাতে রঙের খরচও বাড়বে। যে সারের শুল্কটা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আমাদের জনসাধারণের উপর বড় একটা প্রভাব অবশ্যই আমরা মনে করি পড়বে। ইনকাম কিন্তু বাড়ছে না, সেই অনুপাতে দেখা যায় আমাদের জন্য একটু কষ্ট হয়েছে জনসাধারণের। জীবনের এমন খরচ বৃদ্ধিতে চিন্তিত হয়ে বিছানায় শুতে গেলেও চিন্তা বাড়তে পারে, কারণ ম্যাট্রেসের ভ্যাট 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। শান্তি মিলবে না বাথরুমেও, কারণ টয়লেট টিস্যু সহ সব ধরনের টিস্যুতে ভ্যাট 7.5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। আর জীবনের সুন্দর মুহূর্তগুলিতে মিষ্টি মুখের খরচও বাড়ছে। এভাবে ভ্যাট বৃদ্ধির প্রভাব জনজীবনে কতটা পড়বে তা এনবিআর এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। শুল্ক বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে বা যারা প্রতীয়মান হচ্ছে, সেই ব্যাপারে তাদের আস্থা বা তাদের ব্যাখ্যাটা প্রয়োজন। জীবনযাত্রার হিসাব নিকাশে চোখ রাখতে গেলেও হয়তো চাপ পড়বে, কারণ সকল সাধারণ চশমার ফ্রেমের ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এদিকে সানগ্লাসের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করায় রোদে গিয়েও জ্বলতে পারে চোখ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সবার মতামত আমলে নিয়ে সরকারকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এই অধ্যাদেশে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেয়া সহ নতুন মোড়কে পুরানো আইন ফেরানো হচ্ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পাশ করার প্রক্রিয়া শুরু করেছে। তবে খসড়া অধ্যাদেশ বাকস্বাধীনতার অনুকূলে নয় এমন সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এরই মধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া খসড়া অধ্যাদেশের নানা দিক। এ সময় নতুন মোড়কে পুরনো আইন ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। আমাদের দেশে আসলে আইন যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে তাদেরকে প্রোটেকশন দেয়। আলোচনায় উঠে আসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন কাজে লাগিয়ে করা হয়রানির গল্প। টর্চার রুমে 20 বার আমাকে নেওয়া হয়, 20 বার অফিসারের রুমে নেওয়া হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়। মানবাধিকার কর্মীরাও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এমন আইনের মাধ্যমে রাষ্ট্রই জনগণের মানবাধিকার নষ্ট করছে। শেখ হাসিনার মানবতা বিরোধী ধারাবাহিক অপরাধের নিরবিচ্ছিন্ন যদি দোষ তারা নিতে চান ঘাড়ে, তাহলে এই আইনটা তারা নতুন করে জারি করবেন। জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, যারা এই কাজগুলি করেছে তাদেরকে আমরা ক্ষমতায়ন করার জন্য একটা আইন বানাচ্ছি। এটার বুদ্ধিটা কোথায় আমি খুঁজে পাই না। কালো আইন সাপেক্ষে যদি আপনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন সংবিধানে, ওই সংবিধান তো অর্থহীন। আমরা আশা করি যে সরকার আমলে নিয়ে আবার আলোচনার উদ্যোগ নেবেন। মানবাধিকার বিবেচনায় রেখেই আইন তৈরি এবং তার প্রয়োগে গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ক্ষমা প্রার্থনার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিআরটিএতে আটকে থাকা 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স চলতি বছর মার্চের মধ্যেই ইস্যু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। দুপুরে বিআরটিএ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলছে অচলাবস্থা। বিআরটিএর সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আটকে আছে 4.5 লাখ আবেদন। শনিবার সড়ক নিরাপত্তার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা। এ সভায় উঠে আসে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গ। উপদেষ্টা জানান 4.5 লাখ আবেদন যাচাই বাছাই করে মার্চের মধ্যেই লাইসেন্স দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করার
অনেক এটা প্রক্রিয়াটা অনেক জটিল, অনেক এটা বজ্র আটুনি ফসকা গিরো। এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে। মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব। সড়ক উপদেষ্টা জানান, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ড্রাইভারদের দক্ষ করার উদ্যোগ নেওয়া হবে। ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব, ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা আই টেস্ট এটার উপর জোর দেব, এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেব। দুর্ঘটনার জন্য সড়কে ত্রুটি থাকলে এর দায় সড়ক ও জনপথ অধিদপ্তরের, আর চালক বা গাড়ির ত্রুটি থাকলে বিআরটিএ-কে দায় নিতে হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা। এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএ-র সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। আইইডিসিআর এর গবেষণায় দেশে 5 জনের শরীরে ব্যাট রিও ভাইরাসের নমুনা পাওয়া গেছে। বাদুড়ের মাধ্যমে ছড়ানো ওই ভাইরাসের উপস্থিতি মানবদেহে পাওয়ার ঘটনা এটিই প্রথম। সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতি বছর খেজুরের রস পানে নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এতে নিপা ভাইরাসের নমুনা না মিললেও 5 জনের শরীরে পাওয়া যায় ব্যাড রিও ভাইরাস, যা প্রথমবারের মতো শনাক্ত হলো দেশে। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় এবং এটি করোনার মতো ছোঁয়াচে না হলেও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। এ ভাইরাসে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। রিও ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি, তাই এর সংক্রমণ হার নিয়ন্ত্রণে গবেষণার উপর জোর দিলেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন। একজন রিও ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যজন হয়েছে কিনা, নিপা ভাইরাসের টিকা বের করার চেষ্টা করা হচ্ছে। এটার সাথে হয়তো এটাও গবেষণার মধ্যে এখন যুক্ত হবে। আমাদের হ্যান্ড হাইজিন যদি খারাপ থাকে, সেভাবে আমাদের খাওয়া বা মুখের মাধ্যমে প্রবেশ করতে পারে। এই ভাইরাসটা তেমন কোনো প্রাণ সংহারী নয়, সুতরাং আমাদের ভয় পেলে চলবে না। এটি মহামারী রূপে ছড়িয়ে পড়ার তেমন কোনো আশঙ্কা নেই এবং এ কারণে আতঙ্কিত নয়। আমরা বলবো কারো জ্বর বা ডায়রিয়া হলে তিনি তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য খেজুরের রস পান পরিহারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। অবসরের ঘোষণা 2023-এ এলেও অভিমান ভেঙে ফিরেছিলেন 22 গজে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অফ ক্রিকেটে ওয়ানডে ম্যাচটাই যে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল তামিমের, তা হয়তো এই ছবিটা দিয়ে সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক। তামিমের সেই ইঙ্গিতটা হয়তো বুঝে উঠতে অনেকখানি সময় লেগে গেল ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তামিম ইকবালকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজিও। এদিকে তামিমের বিদায়ে পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিকইনফো, ক্রিকবাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন দিলেই কেটে যাবে সংকট বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ।
জামাল আলী উপদেষ্টা। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা। দ্রুত প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। এবং বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা সহ ফেরানো হচ্ছে পুরানো সাইবার আইন, অভিযোগ অধিকার কর্মীদের। সবার মতামত নেওয়ার আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।